আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। শহীদ নূর হোসেন চত্বরে সকাল থেকে বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানিয়েছে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের মাঠে নামার কথা থাকলেও জিপিও মোড় থেকে গুলিস্তানের পুরো এলাকা দখলে রেখেছে ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীরা। স্বৈরাচার নিপাত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন বিভিন্ন সংগঠনের নেতারা। সুমন তানফিরের সহযোগিতায় আরও জানাচ্ছেন শাকিলা করিম। 10 নভেম্বর ঐতিহাসিক নূর হোসেন দিবস। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে দিনটি পালিত হচ্ছে। আওয়ামী লীগ মাঠে নামার ঘোষণা দিলে এর বিরুদ্ধে রাজপথ দখলে রেখেছে বৈষম্য বিরোধী বিভিন্ন সংগঠন ও বিএনপির নেতাকর্মীরা। শনিবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাড়ানো হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা পুলিশের পাশাপাশি সারা দেশে 191 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোথাও দেখা যায়নি। আওয়ামী লীগের বিক্ষোভের পাল্টা কর্মসূচি হিসেবে দুপুর 12টা থেকে 0 পয়েন্টে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন। স্বৈরাচার প্রতিরোধে গণজামায়াত মঞ্চ থেকে বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন। কিন্তু আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ভবিষ্যতে যেন বাংলাদেশে আর দ্বিতীয় কোনো হাসিনার জন্য পয়দা না হয়। এই 16 বছরে এই আমাদের প্রশাসনে আওয়ামী লীগ তার দোসরদেরকে বসিয়ে গেছে। আওয়ামী লীগকে রুখতে সবসময় রাজপথে থাকার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজ গুলিস্তানে যদি 10টা টুকায় ছাত্রলীগ নামার সাহস পায়, আগামীকালকে বিভাগীয় শহরগুলোতে 20টা নামার সাহস করবে। রাষ্ট্রপতির পদত্যাগে বাধা সৃষ্টিকারীদেরও শত্রু হিসেবে ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। দর্শক, রাজধানীর 0 পয়েন্টে রয়েছেন সহকর্মী সুমন তানভীর, আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। সুমন, 0 পয়েন্টে গণজামায়াতের নেতাকর্মীরা কি বলছেন এবং গুলিস্তান এলাকায় এই গণজামায়াত ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জানেন যে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রথমবারের মতো আসলে এই শহীদ নূর হোসেন দিবসে তারা একটি প্রোগ্রাম ঘোষণা করে আওয়ামী লীগ, এবং সেটি কিন্তু এখন থেকে মাত্র 1 ঘন্টা পরে। তবে তার আগে অর্থাৎ গতকাল রাত থেকে এই 0 পয়েন্ট এলাকায় আপনি দেখছেন আমার পেছনে যে মঞ্চ, গণজামায়াত মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মঞ্চটি করা হয়েছে, এবং সকাল থেকে তারা কিন্তু এখানে প্রতিরোধের ঘোষণা দিয়ে তারা এখানে অবস্থান নিয়েছে। 0 পয়েন্ট যে জায়গাটি, সেই জায়গায়ও কিন্তু তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু সেখানে এসে অবস্থান নিচ্ছেন। আপনি জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু এই পরিস্থিতি বিরাজ করছে, অর্থাৎ আওয়ামী লীগকে প্রতিরোধ করার ঘোষণা দিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। এবং আপনি জানেন এটিও যে 0 পয়েন্ট থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে কিন্তু আসলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউ, সেই 23 বঙ্গবন্ধু এভিনিউতেও কিন্তু আমরা দেখছি যে শুধু ছাত্র জনতা নয়, সেই সঙ্গে বিএনপির নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছেন। কোনো আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে আসছে কিনা এবং তাদের যদি কাউকে সন্দেহ মনে হচ্ছে তার মোবাইল তারা চেক করছেন। সেই সঙ্গে আমরা দেখছি ওখানে বেশ কয়েকজনকে কিন্তু আসলে মারধরেরও শিকার হতে হয়েছে আওয়ামী লীগ সন্দেহে। যদিও পুলিশ কিন্তু সতর্ক দৃষ্টি রেখেছে, পুরো এই এলাকাটা কিন্তু তারা নজরদারির মধ্যে রেখেছে। পোশাকি পুলিশ যেমন আছে, সেই সঙ্গে আছে সিভিল পোশাকে পুলিশ আছে। আমরা দেখেছিলাম যে বঙ্গবন্ধু এভিনিউ থেকে সকাল থেকে 1টা পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত প্রায় 10 জনকে আটক করেছে, যারা আওয়ামী লীগ সন্দেহে তার মোবাইল চেক করে আওয়ামী লীগের বিভিন্ন আসলে স্লোগান বিভিন্ন কিছু সেখানে পাওয়া গেছে। এখন পর্যন্ত সতর্ক অবস্থায় আছে সরকার, যেমন সরকারের জায়গা থেকে ঘোষণা দিয়েছে যে তারা কোনো রকম আওয়ামী লীগকে কোনো রকম প্রোগ্রাম করতে তারা দিবে না। সেই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে তারাও কিন্তু একই ঘোষণা দিয়ে এখানে অবস্থান করছে। তো এই ছিল আসলে গুলিস্তান 0 পয়েন্ট থেকে আমার কাছে সর্বশেষ। সুমন তানভীর, ধন্যবাদ। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছে আওয়ামী লীগ। এই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, অভিযোগ এসেছে ব্যক্তি পর্যায়ে তারা
তারা যে তদন্তগুলো করছেন প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের যুক্ত থাকার প্রমাণ মিলেছে। সরকারের সিদ্ধান্ত পেলে আওয়ামী লীগের বিচার শুরু করার কথাও জানান তিনি। খুনি গোষ্ঠী আপনার জুলাই আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে, যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। এটা খুব দ্রুত হবে। আমরা তারা যেখানেই থাকুক না কেন আমরা তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ, সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। যেহেতু তদন্ত প্রক্রিয়াটা অনেক দূর এগিয়ে আছে, সেই ক্ষেত্রে আমাদের এই তদন্ত প্রক্রিয়া শেষ করে দল হিসাবে সরকার যখনই বলবেন তখনই আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য প্রস্তুত করতে পারবো। দেউলিয়া হয়ে ট্রাম্পের বেশে দেশে আসতে চায় আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 5 আগস্টের পরও বিভিন্ন রূপে আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করছে বলেও জানান তিনি। সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক লো, চার্চা অ্যাফেয়ার্স মিচেল লো, ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম। এই সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও সহ আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী, শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। জনশক্তি, আমদানি রপ্তানি খাত, বন্দর সহযোগিতা ও স্বাস্থ্য সেবা সহ বেশ কিছু বিষয়ে আগ্রহের কথা জানিয়েছে সিঙ্গাপুর। যাদের আসলে অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা তো কোনো একটা অন্য কোনো ভেসে তারা আসতে চাচ্ছে দেশের মধ্যে, তারা বিভিন্ন মোড়কে আসার চেষ্টা করছে। ট্রাম্পের বেশে কেন আসতে হবে, হিন্দুদের অত্যাচারের বেশে কেন আসতে হবে, এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্যতা। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এটাই প্রমাণ করে। জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো টাকা আত্মসাৎ করেননি বলে আপিল বিভাগকে জানিয়েছে দুদক আইনজীবী। তিনি বলেন, ট্রাস্টে টাকা ট্রান্সফার হলেও ৯/৬ হয়নি। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুর ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চে খালেদা জিয়া লিভ টু আপিলের শুনানি হয়। সোমবার এ বিষয়ে আদেশ দেবেন আপিল বিভাগ। শুনানিতে বিএনপি নেত্রীর আইনজীবীরা বলেন, বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতেই মামলাকে ব্যবহার করা হয়। বেআইনিভাবে দেয়া হয় সাজা। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। পরে হাইকোর্ট আপিল শুনানি করে সাজা বাড়িয়ে 10 বছর নেন। খালেদা জিয়া ছাড়াও তারেক রহমানও এই একই মামলায় দণ্ডপ্রাপ্ত। 6 আগস্ট এই মামলায় বেগম জিয়াকে দণ্ড থেকে মুক্তি দেন রাষ্ট্রপতি। এই ইনফেমাস কেসটা একটা পলিটিক্যাল স্কিমকে সামনে নিয়ে করা হয়েছিল। বিচারের বাণী নিভৃতে কেঁদেছিল। তৎকালীন সময়ের যিনি বিচারপতি অত্যন্ত ইলিগালি পলিটিক্যালি বায়াস হয়ে একটা জাজমেন্ট দিলেন। কিরকম? 5 বছরের সাজা ইলিগালি দেওয়া হলো নিম্ন আদালতে। তিনি আইনে কভার করে না, কোনো আইনেই কভার করে না, দুদকের আইনে নেই। কারণ মামলাটি একটি রাজনৈতিক মামলা এবং এইটা অহেতুকভাবে সাজা দেওয়া হয়েছে। আমরা এডিশনাল গ্রাউন্ড দেব এবং ইনশাল্লাহ এই মামলায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান খালাস হবে আমরা আশা করছি, ন্যায় বিচার পাবে। এদিকে নিখোঁজের 7 দিন পর সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার জেরিনের মরদেহ উদ্ধার হয়েছে। ভোরে নিজ বাড়ির পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এ সময় শিশুটির গলায় রশি পেঁচানো ছিল। হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছিল বলেও ধারণা পুলিশের। এ ঘটনায় 3 নারীকে আটক করা হয়েছে। বিস্তারিত নুসরাত জাহান সিনথের রিপোর্টে। টানা 7 দিনের নানা উদ্বেগ উৎকণ্ঠার পর অবশেষে পাওয়া গেছে 6 বছরের ফুটফুটে মুনতাহাকে। তবে নিষ্পাপ মুনতাহা বাবা মার কোলে ফিরেছে নিথর দেহে। সিলেটের কানাইঘাটের ভাড়ারিফোদ গ্রামের শামীম আহমেদের মেয়ে মুনতাহা আক্তার জেরিন গত 3 নভেম্বর বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান না মেলায় পরিবার দাবি করে মুনতাহাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে।
নিখোঁজের 7 দিন পর রোববার ভোর 4টার দিকে নিজ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয় মুনতাহার মরদেহ। শিশুটির শরীরে ক্ষতচিহ্ন, গলায় রশি পেঁচানো দেখে ধারণা করা হচ্ছে তাকে নির্মমভাবে হত্যার পর পুকুরে ফেলা হয়েছে। সাহায্য করতাম, মনে করতাম যে এর যে ফোরদার আলে যে এর যে ক্রাইম সিন, এটা তো আমরা মানে কল্পনাও করছি না। আসলে এরা অত্যন্ত মানে এই ধরনের দুর্নীতি করে। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে শামীমা বেগম, তার মা আলিফ জান বেগম এবং নানি কুতুবজান বেগমকে আটক করেছে পুলিশ। শামীমা শিশু মুনতাহার গৃহশিক্ষিকা এবং প্রতিবেশী। ওই নিষ্পাপ একটা বাচ্চাকে বাচ্চাকে পানি জলে ডুবিয়ে হত্যা করেছে। আমরা এই মহিলা সহ এই ধরনের অপরাধে যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রোববার রাতে সন্দেহজনক আচরণ করায় গৃহশিক্ষিকা শামীমাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গভীর রাতে শামীমার মা আলিফ জান বিবিকে কাদামাটি মাখা মুনতাহার মরদেহ পুকুরে ফেলার সময় হাতে নাতে আটক করে স্থানীয়রা। নুসরাত জাহান সিনথি, RTV। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ কর্মসূচি করেছে T&Z অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। গতকালও রাতভর শ্রমিকরা সড়কেই ছিল, ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই অবস্থা আজ সকাল থেকেও, এতে চরম ভোগান্তিতে পড়েছে এই পথে চলাচলকারীরা। এরপর থেকে আশেপাশের এলাকার অন্তত 20টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা জানায় 3 মাসের বকেয়া বেতন, ওভারটাইম বিল সহ সব পাওনাদির দাবিতে কয়েকদিন ধরেই তারা আন্দোলন করছিলেন, কিন্তু বেতন ভাতা পরিশোধ না হওয়ায় তারা সড়কে নামতে বাধ্য হয়েছে। অন্যদিকে পুলিশ বলছে বেতন ভাতা নিয়ে মালিক শ্রমিকদের আলোচনা চলমান আছে। তারা মহাসড়ক থেকে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। 3 মাস ধরে স্যালারি পাই না, আমাদের বাড়ি হলো এখন আমার চাপ না করে দিছে, তোমরা ভাড়া না দিতে হলে চলে যাও। এমনকি আমরা দোকান থেকে কোনো কিছু পূর্ণ পাচ্ছি না নিজের হাতে খাওয়ার জন্য, আর আমাদের পেটে ভাত নাই। লাস্ট ডেট বলছে 3 তারিখে আমরা বেতন দিব, তাহলে আমরা 3 তারিখ অফিসের সামনে আইছি, বেতন দেয় না, রাতের 12টা বন্ধুর অপেক্ষা করছি, বেতন পাইনি। আমাদের পাওনা পাবো, তারপর আমরা বন্ধ করব। আমাদের স্যালারি দেয়া যতক্ষণ না হয়েছে ততক্ষণ আমরা রাস্তা ছাড়বো না। এই সরকারের বৈধতা গণ অভ্যুত্থান, এর চেয়ে বড় কোনো কিছুর প্রয়োজন নেই, এমন মন্তব্য করেছে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। অধ্যাদেশের মধ্য দিয়ে আইনগত বৈধতা আরও স্পষ্ট করা হচ্ছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের তিনি বলেন, সরকারের হস্তক্ষেপে গাজীপুর আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষ অনেকখানি কমেছে। বেশিরভাগ কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করেছে। শ্রমিকদের টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে। শ্রমিক অসন্তোষ কমলেও কিছু গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। অনেকটাই বেসামাল ভোগ্যপণ্যের বাজার। সরকারের নানা উদ্যোগেও দামের লাগাম টানা যাচ্ছে না। পরিস্থিতি এমন, নতুন আলু বাজারে এলেও সপ্তাহের ব্যবধানে পুরাতন আলু কেজি প্রতি 10 টাকা করে বেড়েছে। বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। গেল কয়েকদিনে চালের দাম বেড়েছে 2 থেকে 6 টাকা। শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও 50 টাকার নিচে মেলা ভার। সেলিম মালিকের রিপোর্ট। নিম্ন ও মধ্যবিত্তের অস্বস্তির আরেক নাম এখনো নিত্যপণ্যের বাজার। প্রায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। গেল বেশ কিছুদিন ধরে বাড়তি দামে কেজি প্রতি আলু বিক্রি হয়েছে 55 থেকে 60 টাকায়। সেটির দাম আরো বেড়েছে 10 টাকা। 60 টাকা কেজি ছিল, এই সপ্তাহে 70 টাকা কেজি। কেজি প্রতি এই সপ্তাহে 10 টাকা করে বাড়ছে। এই আলু এরা মজবুত করে রাখে। এই আলু দেখা গেছে এই সিজন শেষের দিকে এখন ছাড়তেছে। এখন তো নতুন আলুর সরবরাহ আমদানি নাই। চালের দামও ঊর্ধ্বমুখী। মোটা চালে বেড়েছে কেজিতে 6 টাকা, বিয়ার 28-এ 4 টাকা এবং মিনিকেটে বেড়েছে 2 টাকা। 28 চাল বেচতেছি 58 থেকে আপনার 62 টাকা পর্যন্ত, মিনিকেট আপনার 70 থেকে 72 টাকা, মোটা স্বর্ণাটা 48 টাকা, সেটা হয়ে গেছে আপনার 54 টাকা। তবে মাছের দামে কিছুটা স্বস্তি। ইলিশ ধরা শুরুর পর থেকে কেজিতে কমেছে 200 থেকে 300 টাকা। দাম কমেছে অন্যান্য মাছেরও। কেজি সাইজ আপনার বন্ধর আগে ছিল আপনার 1800, এখন বর্তমানে বিক্রি করতেছি আপনার 1500-1600 করে বিক্রি করতেছি। কই মাছ আগে বেচছি 1200-1500 টাকা কেজি, এখন বর্তমান হলো 700 টাকা কেজি। এদিকে ডিলারের মাধ্যমে সরাসরি সুলভ মূল্যে ডিম বিক্রি শুরু হয়েছে। স্বাভাবিক রয়েছে খুচরা পর্যায়ে ডিমের দামও। 180 টাকা 70 টাকা ছিল, এখন তো দাম কমছে। 145 করে বিক্রি করি বেশিরভাগই। পাইকারি এলাকারই আপনারা টান বাজার করে রাখে, বাজার ছাড়ে না। হঠাৎ করে মনে করেন বাজারে ডিম আছে, বাজারে সংকট হয়ে গেছে। বাজারে সরবরাহ বেড়েছে মৌসুমী সবজির, তবে সে অনুযায়ী দাম কমেনি। 50 টাকার নিচে মিলছে কেবল পেঁপে। সিম 90 থেকে 100 টাকা কেজি, মূলা 50 থেকে 60 টাকা কেজি,
পেঁপে 40 থেকে 45 টাকা কেজি, আর হইলো আপনার হলো পটল 50 থেকে 60 টাকা কেজি। আশাবাদী যে মানে যদি আপনার হলো শীত প্রভাব যদি আরো বাড়ে বা বেশি হয় তাহলে মানে হয়তো সামনের সপ্তাহে কমতে পারে। কিছুটা কমে গরুর মাংস বিক্রি হচ্ছে 720 থেকে 730 টাকায়, আর খাসির মাংস 1150। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দীর্ঘ 8 বছরের প্রবাস জীবন কাটিয়ে দেশের মাটিতে পা রাখলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীন। সকাল 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমান থেকে নেমেই কথা বলেন উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে। তিনি শুরুতেই জুলাই আগস্টের আন্দোলনে নিহত সব শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আশাবাদীও বলে জানান তিনি। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান দেশের এই বরেণ্য সঙ্গীত তারকা। এই সময় সংবাদ কর্মীদের অনুরোধে তার জনপ্রিয় কাল সারা রাত গানের 2টি লাইন গেয়ে শোনান তিনি। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, আজ সারা রাত হবে বাংলাদেশের রাত। নভেম্বরে এসেও কমছে না ডেঙ্গুর ভয়াবহতা, উল্টো প্রতিদিন রেকর্ড ভাঙছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যার। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। সাধারণ মানুষ বলছেন সিটি কর্পোরেশনের মশা নিধনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বেড়েই চলছে ডেঙ্গুর ভয়াবহতা। এতে করে নিঃস্ব হচ্ছে ভুক্তভোগী পরিবারগুলো। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছে নগরবাসী। দেশের প্রসাধনী বাজারের বড় অংশই দখল করে আছে ভেজাল ও লাগেজ বা চোরাই পথে আনা মানহীন বিদেশি পণ্য। গবেষণা বলছে 34,000 কোটি টাকার প্রসাধনী বাজারে ভেজাল পণ্যই প্রায় 24,000 কোটি টাকা। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে চোরাই পথে আনা এসব প্রসাধনী দেশের জলবায়ু ও ত্বকের উপযোগী নয়। এসব ব্যবহারে ত্বকের পুড়ে যাওয়ার পাশাপাশি চেহারায় অপূরণীয় ক্ষতি হতে পারে। সেলিম মালিকের রিপোর্ট। চকচক করলেই শোনা হয় না, তেমনি প্রসাধনী পণ্যের গায়ে বিখ্যাত ব্র্যান্ডের লোগো ও স্টিকার দেখলেই পণ্যটি খাঁটি হবে এমনটিও নয়। কোনোটাতে বিএসটি সিল নেই এবং প্যাকেজিংগুলো যেভাবে করা হয়েছে এগুলো অনেকটাই নকলের মতো মনে হচ্ছে। লাগেজ পার্টির মাধ্যমে আনা হতে পারে বলেই সন্দেহ করা হচ্ছে। রাজধানীর চকবাজার ও মৌলভীবাজার এমন সব ভেজাল প্রসাধনী বিক্রির আখড়ায় পরিণত হয়েছে। ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় পণ্যটি এদেশে উৎপাদিত নয়। এগুলো যে চোরাই পথে আনা পণ্য স্বীকার করছেন বিক্রেতারাও। চাপ করলে জানি মালটা নষ্ট না হয়ে যায়, তার জন্য ট্যাপ করে নিয়ে আসে। লাগে দুবাই থেকে আসে, কেউ সৌদি আরব থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, তো লাগাই করে নিয়ে আসে। তো ওখান থেকে আমরা নিয়ে 6টা করে 12 করে 3টা করে যেটা করে ওকে পারি। লাগেজ বলেন বা যেভাবে আপনি নিয়ে আসলেন এরকম আমরা তো ল্যাব টেস্টে পাঠাই না বা করি না। এই জন্য কাস্টমসের চোরেরা দায়ী আমরা না। তারা ছাড়ে কিভাবে, আসে কিভাবে দেশের ভিতরে? লাগেজে আনা পণ্যে ক্ষতিকর কেমিক্যালের উপস্থিতি পেয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই। মার্কারি এবং হাইড্রোগুনেন থাকে। বাংলাদেশের যে পণ্য তৈরি হয় বেশ করে নামি দামি কোম্পানিগুলো, এগুলোতে কোনো মার্কারি এবং হাইড্রোগুনেন থাকে না। তারপরও অসচেতনতার কারণে ভেজাল পণ্য কেনার গ্রাহকের অভাব নেই। এই ত্বক বিশেষজ্ঞ দিলেন এসব ব্যবহারে ভয়ঙ্কর তথ্য। কোথা থেকে আসছে সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমাদের দেশে আমাদের ওয়েদার ডিফারেন্ট এবং এর জন্য আমাদের স্কিনটাও কিন্তু সেই ওয়েদার হিসেবে রিয়্যাক্ট করে। স্কিন পুড়িয়ে যাচ্ছে, ব্রণের সমস্যা হচ্ছে, মুখের মধ্যে মেস্তার মতো কালো ছোপ দাগ হয়ে যাচ্ছে। তাদের যে নর্মাল স্বাভাবিক চামড়াটা ছিল সেটা অ্যাকচুয়ালি একদমই নষ্ট হয়ে গেছে এবং একটা অস্বাভাবিক রকমের আনটেক্সচার্ড, একটা আনটোন একটা স্কিন নিয়ে তারা আসে। বিভিন্ন গবেষণার তথ্যে দেশে প্রসাধনীর পণ্যের বাজারের আকার প্রায় 34,000 কোটি টাকার। এর মধ্যে 10,000 কোটি টাকার পণ্য আমদানির বাইরে, 20,000 কোটি টাকার বেশি বাজার নকল ও চোরা কারবারিদের দখলে, যার 70% মানই নিয়ন্ত্রণের বাইরে। এক প্যাকেটের বেশি সিগারেট পকেটে নিয়ে সিঙ্গাপুরে ঢুকতে দেওয়া হয় না। আমাদের ব্যাগেজ রুলের দুর্বলতার কারণে স্মাগলিংটাকে এনকারেজ করা হচ্ছে। কেন এক সুটকেস কসমেটিক্স নিয়ে বাংলাদেশে আসতে পারবে একটি মানুষ? এগুলোকে বন্ধ করতে হবে। পাশাপাশি পণ্য আমদানিতে আন্ডার ইনভয়েসিং বন্ধ করা না গেলে দেশীয় ব্র্যান্ডগুলোর জন্য ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ বলে মনে করেন এই বিশ্লেষক। আনফেয়ার প্রাইসে প্রোডাক্ট বিক্রি হলে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফলের প্রথম দিনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হয়েছে। সবশেষ অ্যারিজোনা অঙ্গরাজ্যেও জিতেছেন ট্রাম্প। এই রাজ্যে জয়ের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প 7টি সুইং স্টেটেই জয় নিশ্চিত করলেন। এ নিয়ে ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোট দাঁড়ালো 312। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যান-পিয়ারে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আগামী বুধবার সকাল 11টায় ওভাল অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও 44 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 43,550 ছাড়িয়ে গেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 1,02,765 ব্যক্তি আহত হয়েছেন। এদিকে এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতায় আর না থাকার ঘোষণা দিয়েছে কাতার। দেশটির এক কর্মকর্তা বলছেন, হামাস ও ইসরায়েল আলোচনার টেবিলে আন্তরিকভাবে ফিরে আসার আগ্রহ দেখানোর আগ পর্যন্ত তাদের এই সিদ্ধান্ত বহাল থাকবে। এদিকে লেবাননও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলে। এতে কয়েকটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। নতুন করে নিহত হয়েছে কমপক্ষে 31 জন। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।